ছোটো তো কিশোরী গ্যাং আমাকে দৈরা মনে করে চাপাড়ি মাপাড়ি এডি এই পুরো মোড়ের ভিতরে দৈরা আমার মোবাইল টোবাইল টাকা পয়সা নিয়ে আমার পুরো লেঙ্গা করে আমার পুরো আর মারতে সরকার বিকাশে আরও টাকা আনা আমি কইতে না নামো। ঢাকা গাজীপুর বিআরটিএ প্রকল্পের নামার সিঁড়ির রাস্তা এটি আবদুল্লাপুর অংশ থেকে এই সিঁড়ি দিয়ে আসলে যাত্রীদের নিচে নামতে হয়। রাত যখন গভীর হয়, যখন বাসগুলো আসলে ওই পাশে তাদেরকে নামিয়ে দেয়, তারা তখন আসলে ওখান থেকে হেঁটে এসে এই সিঁড়ি দিয়ে নামে। আনুমানিক ধরুন রাত 12টার পরের যে সময়টা, সেই সময়টা এই জায়গাটা দিয়ে মানুষের চলাচল অনেকটা কম থাকে, পুলিশের উপস্থিতি থাকে এখান থেকে কিছুটা দূরে। সেই সময়টিতে আসলে দুষ্কৃতিকারীরা চাইলেই আসলে তাদের পথ অবরোধ করতে পারবেন, চাইলেই তাদের কাছে থাকা মূল্যবান সম্পদ মোবাইল, যেমন মোবাইল, মানিব্যাগ, এগুলো ছিনিয়ে নিতে পারবেন। এবং এ ধরনের ঘটনা আসলে অহরহ প্রতিনিয়তই আবদুল্লাপুর এলাকাটিতে ঘটছে। আরেকটি বিষয় আপনাদেরকে দেখাতে চাই, এই যে প্রকল্পটি দিয়ে নামার জায়গাটিতে ওঠার পরেই এখানে একটি বাঁশ দিয়ে আসলে বেড়া দিয়ে রাখা হয়েছে, নিচে গভীর খাদ, এই খাদে যেন মানুষ না পড়ে যায় সে কারণে এখানে বাঁশের ব্যবহার করা হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমরা একটু সিঁড়িটি দিয়ে নামবো এবং নামতে নামতে আপনাদেরকে আসলে দেখাতে চাইবো যে আসলে এই জায়গাটার ভয়াবহতা কেমন। আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন যে নিচের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে একেবারে ময়লা দিয়ে ময়লার চিহ্ন দেখা যাচ্ছে, ময়লার চিত্র দেখা যাচ্ছে। এছাড়াও এই জায়গাটিতে যদি গভীর রাতে রাত 12টার পরে কোনো ব্যক্তি যদি এই জায়গাটিতে আসে এবং তার যদি পথ অবরোধ করা হয় তাহলে আসলে কিছু করার নেই। একজন ব্যক্তি পেলাম যিনি আসলে বলছেন তিনিও ছিনতাইকারী কবলে পড়েছিলেন। জি ভাই, আমি রাত্রে 11টা 12:15 টাইমে আমি জায়গায় নামছি। ছোটো তো কিশোরী গ্যাং আমাকে দৈরা মনে করে চাপাড়ি মাপাড়ি এডি এই পুরো মোড়ের ভিতরে দৈরা আমার মোবাইল টোবাইল টাকা পয়সা নিয়ে আমার পুরো লেঙ্গা করে আমার পুরো আর মারতে সরকার বিকাশে আরও টাকা আনা আমি কইতে না নামো। আমাকে 2 ঘন্টা এই জায়গায় হেরানি করাইছে ভাই, বইয়ে থেকে আমার পেটে অন্তক দাগ আছে ভাই, আমার এই পায়ের ভিতরে চাপাটিতে বাড়ি দিছে। আচ্ছা, এই যে একটা মহাপ্রকল্প, জি মহাপ্রকল্পের কারণে আমরা সুবিধাভোগী হওয়ার কথা ছিল। জি, আমরা সুবিধাভোগী না ভাই, এটা আমরা দুর্যোগের ব্যবস্থা আর মনে করি আমরা কবলের ফক্করে পড়ে যাই। আমি আসার লগে লগে দেখলাম যে ভাই ওইটার নিচে তো 3 জন ওঠে, উপরে তো 2 জন আমাকে ধরে লাইছে ভাই, ধরে আমাকে মার শুরু। আমার তো মোবাইল লয়ে গেছে, লেগে গেছে। আর আমি ভাই আমার মোবাইলটা দেন কাজে, আমি ওখানে খুব রিকোয়েস্ট করা হইলো ভাই, আমাকে এটা তো লাত্তি ওটা তো নিয়ে হয়তো চাপাটিটা বাড়ি দেয়, মনে করে আমি ঠিক করে পারতেছি না ভাই, কিছু ছিল না, কোনো আমি আমার সব দিকে শুনতে পারে না ভাই, আমাকে এরকম মানে গেট দালাইছে ওরা। দেখতে পাচ্ছেন যে মানুষের যত্রতত্র রাস্তা পারাপার নেই, কোনো জেব্রা ক্রসিং কিংবা কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই, কোনো ট্রাফিক ব্যবস্থা নেই। এখান থেকে মানুষ আসলে নিজের মতো করে রাস্তা পার হচ্ছে। এবং এই যে গাড়িগুলো যারা আসলে এই বিআরটিএ প্রকল্পের ওঠার পরে যারা আসলে খুব দ্রুত গতির সাথে চলাফেরা করে, সেই গাড়িগুলোর জন্য আসলে এটি একটি বিড়ম্বনা এবং যে কোনো সময় আসলে এখানে অহরহ দুর্ঘটনা ঘটতেই পারে। দর্শক, আমার পিছনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি একসময় রাজধানীতে প্রবেশের অন্যতম একটি বড় সেতু ছিল এবং এই সেতু দিয়ে আসলে বড় বড় যানবাহন সহ বিভিন্ন দূর দূরান্তের নানা পণ্যবাহী গাড়ি এই সেতু দিয়ে আসলে প্রবেশ করত। বর্তমানে এর ওপর দিয়ে একটি বিআরটিএ প্রকল্পের একটি এক্সপ্রেস ওয়ে নির্মাণ করা হয়েছে। সেই এক্সপ্রেস ওয়ে দিয়ে আসলে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে, তবে সেখানেও নানাবিধ দুর্যোগ বা নানাবিধ দুর্ঘটনার কথা উঠে আসছে। সেই এক্সপ্রেসওয়ে দিয়ে নামার সময় মানুষের নানাবিধ সমস্যা হচ্ছে, সেই এক্সপ্রেসওয়েতে চলাচল করতে মানুষের নানাবিধ সমস্যা হচ্ছে। এই সকল নানাবিধ সমস্যার মুখে যারা নিচে বাস করেন, যারা নিচের বাসিন্দারা রয়েছেন, যারা নিচে ব্যবসা বাণিজ্য করেন, তাদের আসলে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে শুধুমাত্র এই একটি সেতু ঠিকঠাক মতো প্রতিস্থাপন না করার কারণে। এই দিকের চিত্রটা দেখাতে চাই। এইদিকে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রিক্সা সহ বিভিন্ন ধরনের ছোট বড় যানবাহন যারা আসলে অপেক্ষা করছেন এই সেতুটি পার হবেন। এবং এখানে যে দুর্যোগের ব্যাপারটি আসলে ভোগান্তি দেয় মানুষকে, আমি আরেকটু ডিটেলসে দেখাতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মানুষ আগে পার হচ্ছে, দুই পাশেই যানবাহন দাঁড়িয়ে আছে, অপর পাশেও যানবাহন যারা আসলে এই সেতুটি পার হওয়ার জন্য অপেক্ষায় আছে, দুই পাশের যানবাহন দাঁড়িয়ে রয়েছে। আগে মানুষ যাবে, তার পরবর্তীতে এখানে যে যানবাহনগুলো রয়েছে যারা আসলে এখানে এই ব্রিজটি দিয়ে বিপরীত দিকে যাবেন তারা আসলে অপেক্ষায় রয়েছেন। এবং এই যে ভাইয়েরা রয়েছেন তারা আসলে এই ব্যাপারগুলো একটু নিয়ন্ত্রণ করে থাকেন। আসলে এইখানের যে যানবাহনের যে চাপ, এটা আসলে আপনারা নিয়ন্ত্রণ করতে আপনাদের কেমন হিমশিম খেতে হয়? হিমশিম ভাই, মানে অল্প কথায় অনেক গাড়ি হয় ভাই, মানে হিমশিম খায় যায়, উল্টাপাল্টা করে দেয় ভাই। প্রয়োজন আগে কোনো একটা ব্রিজ ছিল, দূর দূরান্ত থেকে যেসব গাড়িগুলো আসতো ভাই তখন একটা দিয়ে আসে, এখন এই কারণে মানে এই একটা দিয়ে অনেক জাম বাঁধে। সমস্যা মনে করেন যে গাড়ি উল্টাপাল্টা ঢুকে, গাড়ি একটা ব্রিজে একদিকে যায় আরেক দিকে আসে, জাম বেঁধে জায়গা উল্টা
পুরা সবসময় জাম থাকে। এক লাইন থামায় রাখছে, এক লাইন ছাড়ি, আবার ওই লাইনে বন্ধ, আবার এই লাইন ছাড়ি, এই লাইনে আবার মানুষ পাবলিকও যায়, পাবলিক গেলেই মনে করেন জ্যামটা বেড়ে থাকে। ওই জন্যই এক লাইন অফ, আরেক লাইন ছাড়ি। উপর থেকে নেমে আসছেন যারা এই সিঁড়িটি দিয়ে, ঠিক নিচেই মূত্র বিসর্জন করছেন একজন ব্যক্তি, এবং এই যে মূত্র বিসর্জন করার কারণে আসলে এখানে বেশ দুর্গন্ধের সৃষ্টি হয়, যার কারণে পথচারীরা নাকে হাত দিয়ে তাদেরকে আসলে রাস্তা পারাপার করতে হয়। জনমনে একটি প্রশ্ন, যে নিচের রাস্তার হাল যদি এই হয়, এই যদি হয় অবস্থা, দেখতে পাচ্ছেন যে বাসগুলো কিভাবে আসলে এক প্রকারের যুদ্ধ করা লাগে রাস্তার সাথে তাদেরকে। এই যদি হয় অবস্থা, তাহলে উপরের যে বিআরটিএ প্রকল্পের যে প্রকল্পটি, এই প্রকল্পটি আসলে কতটা ফলপ্রসূ বা কতটা কাজে দিচ্ছে। যদি যানবাহন এভাবেই যদি চলাচল করতে হয়, তাহলে এই উন্নয়ন আসলে কাদের জন্য, এটি আসলে এখানকার জনমানুষের মনে মূল প্রশ্ন। এবং আরও একটি প্রশ্ন যেটি আসলে তাদেরকে হতাশা দিয়েছে, যে একটি স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকার চলে যাওয়ার পরেও এই যে সংস্কার কাজগুলো, রাস্তার এই সংস্কার কাজগুলো কেন হয়নি, এটি আসলে অনেক মানুষের মনে দাগ কেটেছে, এবং তারা এই বিষয় নিয়ে আসলে অনেক প্রশ্নও তুলছেন।